আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় নাই বললুম। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমার তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন, আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা। সুতরাং এত বড় একটা উপাধি লাভ করার পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটঘাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিক ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করল, ওটা কি মানিক? মানিক বললে, এই কবর। কবর? হ্যাঁ, এই বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড় গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে। কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, এই জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে সে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। এই হিন্দু বাড়িতে খ্রিস্টানের কবর বোধহয় ওর পছন্দ নয়। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়ি কাঠ থেকে বাদুরেরা দলে দলে ঝুলে আছে। মানিক বললে, এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল ভাই। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় এই কবরের ভয়ে এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায় না। আমি বললুম, বসত বাড়িতেও আমি কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না, বুঝলে তো? মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি ভাই। ও কবর ফুঁড়ে উঠে কোনো মেম পেদ নিয়ে আমাদের সাথে কোনোদিন গল্প করতে আসেন। নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম। এক সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা যায়।
কিন্তু আজ সিঁড়ি ভীষণ জীর্ণ। চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে সিঁড়ি ওপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাচিং মোড়া মেঝের উপর কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলা দরজা বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাহির থেকে আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড় শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যসলীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁতখুঁত করতে লাগলো। দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এইখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি ভাই। মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়েই গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপর পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি 3 বার এই দৃশ্যে অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গোড় দিলেন। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেন। আমি বললুম, আচ্ছা, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, এ মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করলুম, এ ঘরের পুরানো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছিলেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ কাঠের ঠিক মাথার উপরে দেয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবি দেহটি তার চেয়ে ছোট নয়। বললুম, ওটা কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। এই কাছে গিয়ে দেখো না, মেমটিকে দেখতে ঠিক ডানা কাটা পরির মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার
বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাঁখাড়ির মতো সরু বাহু, সাদা সনের মতো চুলগুলো কাঁধের ওপরে এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে কুর দৃষ্টি বেরিয়ে আসছে, হ্যাঁ, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তিও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো নাকি? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললুম, তাহলে আমাকে অন্য ঘর দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা আচ্ছা, এসো আমরা দুজন মিলে ছবি নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়ার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেও চলবে। দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম, কিন্তু কি ভীষণ ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হতে পারে? অবশেষে কষ্টে শিষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলো। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ওকে অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে এত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার দুখানা হাতই যেন রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের দু হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলুম, এ কি মানিক, মানিক তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতবম্বের মতো তাকিয়ে বললে, এই তাই তো, কখন হাত কেটেছে আমি তো কিছুই বুঝতে পারিনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। আমাদের কারোর হাতেই কোথাও একটু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে তবে কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধড়মড়িয়ে বিছানার উপরে উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধ পেয়েছিলুম। হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছনা হাতড়ে দেশলাই বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধরাধরি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম, সেই ছবিখানা ঘরের দেওয়ালের যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে।
আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলো, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে একটা ঘুষি ছুঁড়লুম এবং পর মুহূর্তে কে যেন সশব্দে দরাম করে মেঝের উপর পড়ে গেল। আমি আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই শুধালো, এই ব্যাপার কি? এই তোমার ঘরে ও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। যত বাজে কথা, এই ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ। এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভিতর পচা মরার গন্ধ, আর ঘরের মেঝের উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা গলা মরা দেহ। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেয়েছিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।